এখন আপনারা শুনছেন স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য রয়েছে ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৩৩ নম্বর এপিসোড। আর হ্যাঁ, যদি আপনারা চান তাহলে আমি প্রতি শুক্রবার রাত ১১টা অথবা ১২টার দিকে আপনাদের জন্য একটি করে ভৌতিক উপন্যাস আপলোড দিতে পারি। এটা শুধু সপ্তাহে একদিন শুক্রবার পাবেন। যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুনে ফেলা যাক আজকের ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৩৩ নম্বর এপিসোড। রিয়ান আর কিছু বলল না। তাকবীর এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। রিচার্ড কায়নাত, গ্যাংস্টার বস, যার পাথরের মতো কঠোর চেহারার আড়ালে লুকিয়ে আছে পাহাড় সমান কষ্ট। মাথার উপর একমাত্র বটছায়া ফাদারকে হারিয়ে ভেতরে ভেতরে জ্বলে পুড়ছে গেলেও কিন্তু বাইরে থেকে সে আগের মতোই অটল। তবে অভিব্যক্তির ভাব আজ অন্যরকম। প্রকাশ না করলেও বাইরে প্রকাশ পাচ্ছে ভেতরের ভাঙন। নিজের দুঃখকে ভুলে থাকার জন্য বিষাক্ত পদার্থের আশ্রয়ে বাঁচতে শিখেছে। সেই কখন থেকে ক্যাসিনোতে বসে রিচার্ড একের পর এক মদের বোতল খালি করে যাচ্ছে। সেই রয়্যাল ক্যাসিনো যার উৎস ধরে এক দর্শনার্থে চলে গিয়েছিল লাল চুলের সেই মায়াবীর খোঁজে। রিচার্ড আজ একাই। কষ্টের সময় গ্যাংস্টার বস নিজেকে একা রাখতেই পছন্দ করেন। ভয় হয় যদি কেউ তার এই ভাঙা রূপ দেখে ফেলে। ন্যাসো আর লুকাস ফাদারের শেষকৃত্যে যাওয়ার ইচ্ছা জানালেও তাদের যেতে দেয়নি রিচার্ড। রাত তখন মাঝরাত ছুঁই ছুঁই। রিচার্ড ক্যাসিনোতে ঢুকে চকচকে অন্ধকারে। সময় ছিল 11টার আশপাশ। সেই থেকে নিজের ভেতরে হারিয়ে রয়েছে। টেবিলের উপর ফেলে রাখা বোতলগুলো একের পর এক খালি করে যাচ্ছে। মেঝেতে ছড়িয়ে আছে ড্রাগের প্যাকেট আর ইঞ্জেকশন। চারপাশে ভরে আছে ধোয়ার কুণ্ডলী আর তীব্র গন্ধে, যেখানে নিঃশ্বাস নেয়াই দুষ্কর। কিন্তু রিচার্ড, তার মুখে প্রশান্তির ছায়া। অস্থির পরিবেশেও রিচার্ডকে ছুঁতে পারছে না, কারণ এই বিষাক্ত পৃথিবীটাই তার স্বস্তির আশ্রয়। রিচার্ড ভিআইপি লাউঞ্জের নীরবতায় ডুবেছিল। চারপাশ নিস্তব্ধতা। কাচের দরজার বাইরে স্নিগ্ধ আলোর ঝলকানিতে জ্বলাচ্ছিল। কোনো পায়ের শব্দ নেই, নেই কোনো কোলাহল, শুধু নিস্তরঙ্গ শূন্যতা। হঠাৎ নির্জনতার বুক চিরে ভেসে এলো এক মোলায়েম মেয়েলি কণ্ঠস্বর। গানের সুর বাতাসে ঢেউ তোলে ধীরে। শব্দটা আসছে কাছ থেকে। পায়ে 4 ইঞ্চির হিল ঝুলিয়ে হেলে দুলে ভেতরে প্রবেশ করলো লারা। শরীরের স্পর্শকাতর জায়গাগুলো ঢাকা পাতলা কাপড়ে। যতটুকু লুকানো ততটুকু খোলামেলা। রিচার্ড লারাকে দেখেও যেন দেখল না, এমনকি মুখাবয়বেও কোনো ক্রোধের ছাপও দেখা গেল না। উল্টো নতুন আরেকটা বোতলের মুখ খুলে নির্লিপ্তভাবে মদ খেতে থাকলো। লারা আগের বারের ঘটনা মনে রেখে এবার আর রিচার্ডের তেমন কাজ ঘেঁষল না। পাশের কাউচে গিয়ে বসল। তবে অঙ্গভঙ্গি ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরও যখন রিচার্ড লারার দিকে একবারের জন্য ফিরল না, তখন আর চুপ থাকতে পারল না লারা। কাম অন রিদ, আমি জানি এখন তোমার কারো সঙ্গের প্রয়োজন। লুক, আই এম হেয়ার। এই দেখো, জামাটা বিশেষভাবে তোমার জন্য কিনেছি। রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল, অল্প বিরক্তি এবং বিষাদ মেশানো। 2 আঙুলের মাঝে রাখা সিগারেটের আগুন ধরালো রিচার্ড। অতঃপর জ্বলন্ত সিগারেটে টান দিয়ে কাট কাট কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী ছাড়া পৃথিবীর সমস্ত নারীও যদি আমার সামনে নগ্ন হয়ে শুয়ে থাকে, তবুও আমার অনুভূতিতে এক বিন্দু কম্পন আনতে পারবে না। আমার মেশিন এত নড়বড়ে না, আমার নিয়ন্ত্রণ ইস্পাতের মতো অটুট। সুযোগ পেলে বুঝি কোনো পুরুষ কখনো ছেড়ে দেয়? আমি সেই চিকন পেন্সিল না যেটা সব শার্পনারের ভিতর ঢুকে যাবে। আমার পেন্সিলের নিজস্বতা আছে, যেটা যে কোনো শার্পনার নিতে পারে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লারা বেবি। অপমানে থমথমে হয়ে গেল লারার মুখ। ক্ষোভে চেঁচিয়ে বলল, ওই মেয়ে থেকে কি কম সুন্দরী আমি? কোন দিক দিয়ে কম আমি? কখনো চোখ তুলে তাকিয়ে দেখেছ? রিচার্ড ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। পরপর ভণিতাহীন নির্লিপ্ত স্বরে বলল, সৌন্দর্য তো শুধুমাত্র নজর কাড়ে, আর ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায়। লারা তাচ্ছিল্যের হাসি দিয়ে উচ্চস্বরে বলল, কাম অন রিচার্ড, এসব প্রেমের বলি এখন পুরনো হয়ে গেছে। আই ডোন্ট ইভেন রিমেম্বার আমাদের প্রথম দেখা কবে হয়েছিল। আর তুমি? তোমার তো আরও আগে ভুলে যাওয়ার কথা। 23শে অক্টোবর 2024। বৃষ্টি ঝরেছিল সেই সকালে। রিচার্ড শূন্যের ধোঁয়া ছাড়তে ছাড়তে অবিলম্বে আওড়ালো।
স্তব্ধ হয়ে গেল লারা। এক মুহূর্তের জন্য মুখে কোনো শব্দ এলো না। থেমে গভীর শ্বাস নিয়ে প্রায় চিৎকার করে উঠল লারা। হোয়াট দ্য হ্যাক! তুমি কি সত্যি ওই তারিখ মনে রেখেছ? এই মেয়ে, আমাকে তুমি বলার অধিকার তোকে কেউ দেয়নি, সাবধান। লারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল রিচার্ড। এত নেশা করার পরও শরীরে অটুট দৃঢ়তা একেবারের জন্য টলল না রিচার্ড। লারা হতাশায় মেঝেতে পড়ে ক্ষোভে চিৎকার করতে করতে নিজের চুল টেনে ধরল। হেই লারা, হোয়াট আর ইউ ডুইং? লারা মদ খেয়ে টাল হয়ে টলতে টলতে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরল। ঝাপসা চোখে প্রেমের চেহারা অবলোকন করে আবার সামনে ফিরল। ছেলেটার মাথাবার কাউন্টারে আরো শক্ত করে চেপে ধরে বলল, ফাক প্রেম, উই আর হোমেন, ম্যানিপুলেট দেম, দ্যাটস হোয়াট ইউ ডু। রিচার্ড চলে যাওয়ার পর থেকে লারা তুচ্ছতাচ্ছিল্যের বেদনায় মদ গিলেই যাচ্ছিল। হঠাৎ এক তরুণ তার পাশে এসে ফ্লার্ট করতে চাইলে লারা ছেলেটাকে ধরে কাউন্টারে মাথা চেপে ধরে। গ্যাংস্টারের মেয়ে বলে কথা, শরীর পাতলা হলেও শক্তি অসাধারণ। প্রেম এগিয়ে এসে লারার হাত থেকে ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে পেছনে লাথি মেরে পাঠিয়ে দিল। অতঃপর লারার পাশে টলে গিয়ে বসল, ফ্লার্ট করতে শুরু করলো। এটা তো ম্যানিপুলেশন না, পুরোপুরি অ্যাটাক ছিল। মাঝে মধ্যে আমাকেও তো এভাবে করতে পারো লারা জানস, একটু মাইন্ড করব না। লারা ঢোলুমোলো চোখে প্রেমের দিকে তাকিয়ে ম্লান স্বরে বলল, আবার ফ্লার্ট করছো? প্রেম চুল ঠিক করে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, ক্যা কারো, ও লেডিস মে হো, আদাত সে মজবুর। লারাও হেসে গানের তালে তালে চিবিয়ে বলল, হাম কিসি কো ऐसी से मिलते नहीं हैं। প্রেমের তৎক্ষণাৎ জবাব, আমি না হয় একটু কষ্ট করেই পেলাম তোমাকে। কিরে ভাই, আজ আমার হাসি সুন্দর না বলে পিছে পড়ে গেলি? মুহূর্তের জন্য প্রেমের মুখ থেকে উজ্জ্বলতা মুছে গেল। প্রেমের নীরবতা দেখে লারা উচ্চস্বরে হেসে উঠল। বাহ, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে? থেমে বলল, আরে কে বলেছে তোমার হাসি সুন্দর না? বাসায় কি আয়না নেই? প্রেমের কথা শুনে ঠোঁট কামড়ে হাসল লারা, কিন্তু সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। মুখে নেমে এলো আধার, কণ্ঠ ডুব গভীর খাদে। যাকে আমি ভালোবাসি তার কেন পছন্দ হলো না আমার হাসি? আমি তো তাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রেমের অভিব্যক্তি এবার গম্ভীর হলো। সোজা হয়ে লারার দিকে ঘুরে বসল, নরম গলায় বলল, কারণ সে তোমার জন্য নয়, তাই তোমার জন্য যার সৃষ্টি তার কাছে দুনিয়ার সব নারী তুচ্ছ হয়ে তুমি হবে একমাত্র। এ ধরো, যেমন আমি। এই প্রথম কোনো মেয়ের হাসিতে আমার হৃদয় ঝড় উঠেছিল, হিংস্রতার বদলে স্নেহের ঝড়। মেরিজান, বান যাও লারা জানস। লারা প্রেমের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ঢলতে ঢলতে সামনে এগিয়ে যায়। যেতে যেতে গলা ছেড়ে বলে গেল, কুইন্স ডোন্ট ফল ফর ডগস হু হ্যাজ আইস অন এভরি বিচেস। আস্তাগফিরুল্লাহ লারা জানস, আমি প্রেম হাসান, খানদানি বংশ আমার, কুত্তা বংশ না। আমার বংশের কেউ কুত্তাও পালে না। তবে এখন থেকে তোমার পিছু আমি কুত্তার মতোই ছুটব। লেট মি ড্রপ ইউ বেবি। হ্যাপি 3-year লাভ অ্যানিভার্সারি মাই বিলাভড হাজব্যান্ড। মহিলা। অতিরিক্ত মদে পানে এমনিতেই মাথা ধরে আছে রিচার্ডের। তার উপর একের পর এক ঝামেলা এসে জুটছে। সেই কখন থেকে অনবরত একটা নাম্বারে কল আসছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এবার রিসিভ করলো রিচার্ড। আর শোনা গেল এমন আজব কথাবার্তা। বিরক্তিতে তিরিক্ষি মেজাজে ফোনটা পাশের সিটে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল রিচার্ড। ঠিক তখনই ওপাশ থেকে ভেসে এলো এক মিহি স্বর, আপনি কি আমার স্বামী না? এক মুহূর্ত থেমে আবার বলে, ওহ সরি, ভুল নাম্বারে কল দিয়ে দিয়েছি মনে হয়, কিছু মনে করবেন না। জানেন, আজ খুব মন খারাপ। আচ্ছা, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? রিচার্ড ফোনটা কানে নিল, কাট গলায় জবাব দিল, না প্লিজ। আচ্ছা, সময় দিতে হবে না, শুধু বলুন তো স্বামী আগে নাকি বন্ধু? গম্ভীর গলায় উত্তর দিল রিচার্ড, চরিত্রহীন মেয়েদের কাছে বন্ধু আগে। কিছুক্ষণ নীরবতা, ওপাশ থেকে কোনো শব্দ এলো না। কয়েক সেকেন্ড পর মেয়েটি মৃদুস্বরে জিজ্ঞেস করলো, তাহলে বউ আগে নাকি জিদ? রিচার্ড কান আর কাঁধের মাঝে ফোন চেপে ধরে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, আন্ডারস্ট্যান্ডিং আগে। মেয়েটি যেন লাইন পেয়ে গেল এবার, দ্রুত বলে উঠল, জানেন, আমার স্বামী খুব ভীত। এত বছরেও বিয়ের কথা প্রকাশ করতে পারেনি, একটা বিবাহ বার্ষিকীতেও আমাকে শুভেচ্ছা জানায়নি। ডিভোর্স হিম। রিচার্ডের গা ছাড়া জবাবে যেন ওপাশের অজ্ঞাত মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ল। বিস্ফোরিত কণ্ঠে গদগদ করে বলতে লাগলো, তওবা তওবা তওবা, এসব কি বলছেন আপনি? আচ্ছা মশাই, আপনি তো খুব খারাপ।
আমি আপনার কাছে সাহায্য চাইলাম আর আপনি আমায় ফালতু পরামর্শ দিচ্ছেন। স্বামীকে ডিভোর্স দিলে আমি থাকবো কিভাবে? মানছি লোকটা একটু পাষাণ। কথার মাঝে থামলো মেয়েটা, আবার থমথমে গলায় বলল, একটু না, অনেকটাই পাষাণ। বললামই তো, লিভ হিম। রিচার্ডের ভারী কি কণ্ঠস্বর কর্ণপাত হবার সাথে সাথে ওপাশ থেকে ঝড়ের বেগে কথা ছুটে আসলো, কিন্তু কিভাবে? আমি যে তাকে ছাড়া থাকতে পারি না। রিচার্ড নিশ্চুপ। ফোনের অপর পাশের মেয়েটা আবার বলতে লাগলো, আচ্ছা, আপনি কি আমাকে একটু সঙ্গ দিবেন তাকে ভুলে যাওয়ার জন্য? এবারও নিশ্চুপ রিচার্ড। ছটফটিয়ে উঠল অপর প্রান্ত, আচ্ছা, বন্ধু হবেন প্লিজ। রিচার্ড কায়নাত কোনো মেয়ে বন্ধু বানায় না। ওহ, আপনার নাম বুঝি রিচার্ড? একদমই সুন্দর না। আমি আপনাকে ছোটখাটো করে অন্য কিছু বলে ডাকবো? নিস্তব্ধ রাস্তায় বিষণ্ণ মনে রিচার্ড চাইলেও ফোনটা কেটে দিতে পারছে না। অচেনা মেয়েটার সাথে কথোপকথনটা অবচেতনে চালিয়ে যাচ্ছে। কণ্ঠে কোনো তেজ নেই, অভিব্যক্তি স্বাভাবিক। মেয়েটির প্রতিটি বাক্যে এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে, যা রিচার্ডকে বিরক্তি ভুলিয়ে দিচ্ছে। রিচার্ড চুপচাপ শুনছে মেয়েটি বকবক। বাইরের নিস্তব্ধতা আর ফোনের ওপাশের মেয়েটির কণ্ঠ মিলেমিশে এক আশ্চর্য মায়ার জাল বুনছে চারপাশে। হ্যাঁ, ভাবা শেষ। টুকি, আপনাকে আমি আজ থেকে টুকি ডাকবো। হোয়াট দ্য হেল! শোনা গেল ওপাশ থেকে মেয়েটির খিলখিল হাসির রিনরিনে শব্দ। সেই রিনঝিনে শব্দ নিস্তব্ধ রাতটাকে একটু প্রাণবন্ত করে তুলল। হাসতে হাসতে মেয়েটি বলল, রাগলেও আমি আপনাকে এটা বলেই ডাকবো। আজ থেকে আপনি আমার টুকি বেস্ট। আপনি না ভাবলেও আমি ভাবছি। রিচার্ড বুঝতে পারে মেয়েটি একটা বাচাল। কিছু বলার আগেই মেয়েটি হালকা হেসে শ্বাস নিয়ে আবার শুরু করলো, দেখুন, আপনিও নিশ্চয়ই খুব একা, তা না হলে এত রাত পর্যন্ত সজাগ থাকতেন না। আর আমিও একা। চলুন, আমরা একে অপরকে সঙ্গ দেই। আজ থেকে আমি প্রতিদিন রাতে ঠিক এমন সময় কল দিব, ঠিক আছে? আই এম হ্যাপিলি ম্যারিড, ড্যাম ইট। রিচার্ডের ঝাঁঝালো স্বর মেয়েটির গায়ে লাগলো না, বরং গমগমে গলায় হেসে বলতে থাকলো, তো এতে কি হয়েছে? আমারও তো হাজব্যান্ড আছে, আর আমার হাজব্যান্ডের মতো আপনার ওয়াইফও নিশ্চয়ই আপনাকে সময় দেয় না, তাই তো এখন আমার সাথে কথা বলছেন। রিচার্ড কিছুক্ষণ চুপচাপ শুনল, তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, আমার ওয়াইফ খুবই ডেঞ্জারাস। মেয়েটি যেন রিচার্ডের কথা শুনে আরো উদ্বিগ্ন হলো। দাপুটে গলায় বলতে শুরু করে, ইস, আমি কি কাউকে ভয় পাই নাকি? আপনি জানেন না মশাই, আমার হাত কত বড়। ফ্রেন্ডশিপের মধ্যে ঝামেলা করতে এলে কিডন্যাপ করে চাঁদে পাঠিয়ে দেবো আপনার ওয়াইফকে। রিচার্ড হালকা হাসি হেসে বিদ্রুপ করে বলল, ব্ল্যাকমেল করা হচ্ছে নাকি? মেয়েটির গলায় জোর এনে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ করছি, চিনেন না এখন আমাকে আপনি। এবার পরিবর্তন হলো রিচার্ডের কণ্ঠস্বর। আরে প্রীতি! থতমত খেয়ে গেল মেয়েটা। এবার কণ্ঠটা নরম শোনালো, ব্ল্যাকমেলার সাথে সুন্দর অসুন্দরের কি সম্পর্ক? আচ্ছা, তুমি কি দেখতে সুন্দর? মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল, বিস্মিত স্বরে বলল, এই, আপনি কি ফ্ল্যাট করছেন? আপনি না একজন ম্যারিড পারসন? রিচার্ড ঠোঁটে কামড় বসালো, অতঃপর গাড়ির স্পিড বাড়িয়ে বলল, আমার ওয়াইফ এখন ঘুমাচ্ছে, সঙ্গ দেওয়ার জন্য তো একজন না একজন লাগবেই, তাই না? মেয়েটির কণ্ঠ এবার আর শোনা গেল না, তবু মনে মনে রিচার্ডকে বিশ্রী একটা গালি দিয়ে চুপ করে রইল। রিচার্ড এবার আগ বাড়িয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? কেন? তোমার নামে এই কল্পনায় রং সাজাবো, আর আমার নাম জানবো না? সেই সময়গুলোতে নামের প্রয়োজন হয় মেয়ে। ছি, আপনার চিন্তা ভাবনা এত বাজে। রিচার্ড মৃদু হেসে বলল, আমি তো এখন তোমাকে নিয়েই চিন্তা করছি, তাও খুব গভীরভাবে। ছি, অসভ্য অসভ্য। সঙ্গে সঙ্গে এই কল কাট হয়ে গেল। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে ফোন পাশের ছিটে ছুঁড়ে মারল। রিচার্ড, তাকবীর, এলিজাবেথ আর লারা মুখোমুখি দাঁড়িয়ে। আজ একটি গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হবে। ওদের সাথে উপস্থিত আছেন বায়ার স্টিফেন এবং তার ম্যানেজার। শর্ত অনুযায়ী জেকে এম্পায়ার ও বি টেক্সটাইল, এই দুই কোম্পানির মধ্যে যে কোনো একটিকে ডিলটি দেয়া হতো। তবে লারার উপস্থিতি ছিল একেবারেই অপ্রত্যাশিত। ছোটবেলা থেকেই লারার বেড়ে ওঠা আমেরিকায়, তাই আগে কখনো রিচার্ডের সঙ্গে দেখা হয়নি। আমেরিকায় পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বাবা মায়ের স্নেহ ছাড়া বেড়ে ওঠা লারা বাবার চাহিদা অগ্রাহ্য করে নিজের মতো করে এক নতুন কোম্পানি গড়ে তোলে। নিজের স্বাধীনতায় বাঁচতে চেয়েছিল লারা, এবং জেমসের বাধার বিপরীতে গিয়ে যা করেছে, আর তাতেই অল্প সময়ের মধ্যে বিশাল সাফল্য অর্জন করে।
কথায় আছে, পিরিতি কাঁঠালের আঠা একবার লাগলে আর সহজে জোড়া ছাড়ে না। লারার ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রেমের অদম্য টান তাকে ইতালি থেকে এখানে টেনে এনেছে। নিজের গড়ে তোলা সাম্রাজ্য আর ব্যক্তিত্বের শক্তি ভুলে সে প্রেমের জোরে এই লড়াইয়ে উপস্থিত। তবে এই ভালোবাসার টান কি শুধু হৃদয়ের, নাকি এর সঙ্গে জড়িত আছে আরো গভীর কোনো উদ্দেশ্য? লারার চোখে যে ঝলক, তাতে বোঝা দায় আসলে সে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছে, নাকি এই ডিলকে হাতের মুঠোয় নেওয়ার পরিকল্পনায়। এদিকে এলিজাবেথের উপস্থিতি ছিল তাকবীরের কারণে। তাকবীর শুধু বাড়ি নয়, নিজের সকল বাবর অস্থাবর সম্পত্তি অর্ধেক এলিজাবেথের নামে করে দিয়েছে। সেই সুবাদে এই বড় ডিলের চূড়ান্ত পর্বে এলিজাবেথের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডিল শুধু ব্যবসা নয়, বরং ক্ষমতা আর নিয়ন্ত্রণের এক জটিল লড়াই। এলিজাবেথ এক কদম চুপসে দাঁড়িয়ে আছে তাকবীরের পেছনে, নিজের অস্তিত্ব আড়াল করে আপ্রাণ চেষ্টা করছে। লারাও তাকবীর স্টিফেনের সাথে ডিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। মিটিং শুরু হওয়ার আর বেশি দেরি নেই, তবে রিচার্ড অন্য জগতে, রক্তগরম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এই ব্যস্ততার মধ্যেও তাকবীরের তীক্ষ্ণ নজর এড়ায় না এই অস্বস্তিকর মুহূর্তের। নিজের অবস্থান বদলে এলিজাবেথকে আরও আড়াল করে দাঁড়ালো তাকবীর। অন্যদিকে লারা কথার ফাঁকে 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 রিচার্ডের দিকে তেষ্টা চোখে তাকাচ্ছে। ঠোঁটের কোণে অজানা হাসি, যেন চোখে চোখে প্রেমের সমীকরণগুলো তার এক নিঃশ্বাসে পড়ে ফেলা সহজ। এখানে শুধু ডিল নয়, চলছে অগোছালো জটিল এক প্রেমের যুদ্ধ। চারটি হৃদয়ের বিপরীত হৃদয়ের প্রতি টান। কথার মাঝে স্টিফেন লারার সাথে কথা বলতে বলতে কনফারেন্স রুম থেকে বাইরে গেল। এখন রুমে উপস্থিত আছে শুধু এলিজাবেথ, তাকবীর আর রিচার্ড। রিচার্ড এখনো পর্যন্ত এলিজাবেথের দিক থেকে দৃষ্টি ভঙ্গ করেনি, আর না এলিজাবেথ মাথা তুলেছে। তাকবীর এলিজাবেথকে কিছু বলতে যাবে, তখনই রিয়ান এলো। তাকবীরের কানে কিছু বলতেই চিন্তার ছাপ স্পষ্ট হয় তাকবীরের কৃষ্ণ গহ্বরে। তাকবীর জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চোখ বুলালো পুরো রুমে। পরপর তাকালো রিচার্ডের দিকে, তাকালো এলিজাবেথের দিকে। আজ তারা ডিল ফিক্সড করার জন্য যেই 5 স্টার হোটেলে উঠেছে, সেই হোটেলের অ্যাপস্টিয়ারে পার্টি হচ্ছে। অনেক ধরনের মানুষের আনাগোনা। তাকবীর এমন পরিবেশে এলিজাবেথকে বাইরে নিতে চাইল না। এলোকেশি, একটু ওই কর্নারে গিয়ে দাঁড়াও, আমি আসছি 2 মিনিট। স্টে কনফিডেন্ট। এলিজাবেথ ভেতরে ভেতরে তটস্থ হলেও তা প্রকাশ্যে আনল না। ফোঁস নিঃশ্বাস ছেড়ে উপর নিচ মাথা ঝাঁকালো। তাকবীর স্মিত হেসে রিচার্ডের দিকে শক্ত চোখে চেয়ে বেরিয়ে গেল রেয়ানকে নিয়ে। আচ্ছা, এখানে কে পাত্তা দিল, কার তীক্ষ্ণ চাহনি? তাকবীর চলে যেতেই এলিজাবেথও পা বাড়ায় কর্নারে যাওয়ার জন্য, কিন্তু যেতে আর পারল কই। হ্যাঁচকা টানে ধাক্কা খেয়ে গিয়ে আশ্রে পড়ল দেয়ালে। অতর্কিত আক্রমণে বুক পাজরে তীব্র চাপ অনুভব হয় এলিজাবেথে। চকিতে পেছন ফিরতে না ফিরতে আবারও শিকার হলো আরেকটি ধরাশায়ী আক্রমণের। রিচার্ড এসে সজোরে চেপে ধরল এলিজাবেথের চিবুক। 2 চোখ দিয়ে আগুন ঝরছে ওর। অকস্মাৎ রিচার্ড ছাড়িয়ে গেল অবাকের উচ্চ পর্যায়ে। সহসা দন্ত বসিয়ে দিল এলিজাবেথের কাঁধে। ব্যথায় ছটফটিয়ে উঠল এলিজাবেথ। চিৎকার করার সুযোগও দিল না রিচার্ড। ওর খসখসে শক্ত হাত চেপে ধরল এলিজাবেথের মুখ। কাঁধ থেকে রক্ত বের করে তবেই মুখ তুলল রিচার্ড। মুখ থেকে সরিয়ে নিল হাত। ঝিরঝিরে রক্ত ভেসে উঠল কাঁধের কোমল মাংসের উপর। এলিজাবেথ কাঁধ চেপে ধরে নিচে বসে পড়ল। কান্না আটকে রাখার তুমুল চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কাঁপছে ঠোঁট, নাকের পাটা। আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথায় টনটনাচ্ছে। রিচার্ডও হাঁটু ভেঙে বসল। ওর উত্তপ্ত ঘন শ্বাসের শব্দে রুমের নিস্তব্ধতা ভেদ করছে। পিনপতন নীরবতার মাঝে একমাত্র শোনা যাচ্ছে এলিজাবেথের নাক টানার মৃদু শব্দ আর রিচার্ডের ক্রোধে ফুঁসতে থাকা শ্বাসের প্রতিধ্বনি। ক্রোধে মটমট করছে গ্যাংস্টার বসের চোয়াল। এই অযাচিত ক্ষুব্ধতার কারণ এলিজাবেথ এখনো বুঝে উঠতে পারল না। রিচার্ড তর্জনী ঠেকানো এলিজাবেথের চিবুকের নিচে, অতঃপর ধীরভাবে উপরে তুলল এলিজাবেথের নির্মল চেহারা। এলিজাবেথের ঠোঁট অনবরত কাঁপছে। আঁখি যুগল টুইটুম্বর করছে বর্ষার ধারায়। বাঁধ ভাঙতে পারে যে কোনো সময়। রিচার্ডের ক্রোধ এতটাই তীব্র যে কথা বলার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে। অবাক করে দিয়ে গ্যাংস্টার বসের কথা ভেজে ভেজে আসছে। তুই সুন্দর, তবে সেই সৌন্দর্য শুধুই আমার জন্য। খোদার কসম, তোকে আজ জ্যান্ত মাটি চাপা দিয়ে দিতাম। শুধু আমার অধিকার হারানোর ভয়টাই আমায় আটকাচ্ছে। এলিজাবেথের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। বিহব্বল দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকালো। চোখে ঝলমলে কৌতূহলের ছায়া। কিসের অধিকার? আহ!
কথাটা শেষ করার আগেই কোনো সাবধান বাণী ছাড়াই রিচার্ড আবারও ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উন্মুক্ত অপর কাঁধে। এবার আর মুখ চেপে ধরল না, বরং এলিজাবেথ নিজেই নিজের মুখ চেপে ধরল দুহাতে। চোখ বন্ধ করে চেষ্টা করছিল নিজেকে সংযত রাখতে। এতক্ষণে গিয়ে এলিজাবেথ বুঝতে পারল রিচার্ডের এত ক্রোধের কারণ। আজ এলিজাবেথ অফ শোল্ডার টপ পরেছিল। ঘন লাল রেশমি চুলগুলো তালুর উপরে চুরু করে বাঁধা ছিল, ফলস্বরূপ কাঁধ ও পিঠের বড় একটা অংশ ছিল উন্মুক্ত। যদিও এলিজাবেথের কাঁধে ছিল ওভারকোট, তবুও ইচ্ছাকৃতভাবে সেটা খুলে পাশে রেখে দিয়েছিল, রিচার্ডকে একটু জ্বালানোর জন্য এক প্রকার খুনসুটির মতো। কিন্তু জ্বালাতে গিয়ে যে এখন নিজেই জ্বলে যাবে সেটা কল্পনাতেও আনেনি এলিজাবেথ। এখন মনে হচ্ছে খেলাটা বোধহয় একটু বেশি দূরেই চলে গেছে। এবারও রক্ত ঝরিয়েই ছাড়ল রিচার্ড। এলিজাবেথ বিষাদে ভরা চোখে তাকিয়ে আছে রিচার্ডের নীল মরিচিকার মায়াবী চোখে। শান্ত নদীর মতো মন্থর শিথিলতা তলিয়ে গেল রিচার্ডের ক্রোধ মুহূর্তেই। ওর সমুদ্রের গহীন রহস্য লুকানো দৃষ্টি চলে গেল এলিজাবেথের চেরির মতো টসটসে ঠোঁটে। নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টিতে চেয়ে রইল রিচার্ড, চোখে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। ধীরে ধীরে এলিজাবেথের ওষ্ঠপুটের দিকে এগিয়ে গেল রিচার্ড। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্ট এক মুচকি হাসি হাসল, তবে আজ আর জোর করল না। দোষ আমার না, দোষ তোমার রেড, কারণ তুমি একটু বেশি হট, যা বারবার আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য করে। মাই ফাকিং ডার্ক রেড। রিচার্ডের গলায় তপ্ত আক্রোশ আর গভীর আকর্ষণ মিশে আছে। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছাপ, বুকে ধুকফুক করছে এই বন্য স্বীকারোক্তির সামনে। রিচার্ড উঠে দাঁড়ালো অহেতুক কথা না বাড়িয়ে। পরপর এলিজাবেথকেও একটানে তুলে সোজা করল। এলিজাবেথের শরীর তীর তীর করে কাঁপছে, বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ অনুভব করলো ওর কাঁধ ঢেকে গেল শক্ত ভাঁজের কাপড়ে। এলিজাবেথ তাকালো নিজের কাঁধে, দেখতে পেল রিচার্ডের কোটটা সযত্নে ওর ক্ষত কাঁধ ঢেকে দিয়েছে। আপনি মানুষটা কেমন বুঝে ওঠা খুবই মুশকিল। অযথা বুঝতে গিয়ে নিজের ছোট মস্তিষ্ককে কষ্ট দিও না। রিচার্ড গা ছাড়া ভাবে মিটিং স্পেসে বসতে বসতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। এলিজাবেথ কোটটা শরীরের সাথে আরো ভালোভাবে মিশিয়ে নিল। অতঃপর রিচার্ডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সরু গলায় বলল, আমি যেমন খুশি তেমন জামা পরব, আপনারা তো সমস্যা কোথায়? পুরুষ মানুষের এই চারটাই একমাত্র প্রতিবাদী অস্ত্র, যেটা খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায়। রিচার্ড মিটিং রুমেই সিগারেট ধরালো, পা তুলে দিল টেবিলে। থতমত খেয়ে গেল এলিজাবেথ রিচার্ডের কথায়। ছি, আপনার কথাবার্তা এত নোংরা। কোনো কথায় গুরুত্ব না দিয়ে উল্টাপাল্টা বলেন। আমি মজা করিনি, তোমার ধারণার থেকেও জঘন্য। ফুসফুস করে শ্বাস ছাড়ল এলিজাবেথ। এই লোকটা যে এক নম্বরের রকচটা ঠোঁট কাটা, এটা তার আগেই জানা হয়ে গিয়েছে। এলিজাবেথ তিক্ততার বাণী ছেড়ে তুষ্ট হাসল, পরপর চিবিয়ে চিবিয়ে বলল, এটা বলুন আপনি জেলাস। দ্যাটস ফাকিং বুলশিট। শূন্যের ধোয়ার মেঘ ছড়িয়ে দিতে দিতে তুচ্ছ হেসে বলে রিচার্ড। রিচার্ডের কথাগুলো গায়ে এসে আগুনের ফুলকির মতো পড়ল এলিজাবেথের। দাঁতে দাঁত পিষল এলিজাবেথ। ওকে, তাহলে আমি এখনই এটা খুলে ফেলছি বলে এলিজাবেথ গা থেকে কোট খুলে ফেলতে লাগলে ভেসে আসে রিচার্ডের শাসানো কণ্ঠ। একদম অ্যাসিড ঢেলে দিব, তুই একবার শুধু খুলে দেখ। চুপসে গিয়ে মলিন হয়ে উঠল এলিজাবেথের অবয়ব। আবারও কাঁধে সুন্দর করে রেখে দিল কোটটা। এই লোকের বিশ্বাস নেই, সত্যি সত্যিই ঢেলে দিতে পারবে। কিছু বলতে যাচ্ছিল, তখনই রিচার্ড তার ফোন উঁচিয়ে সামনে ধরে, অন্য হাতে এলিজাবেথকে থামিয়ে দিল। ব্যস্ত গলায় বলল, হুশ, আমার মাঝরাতের বান্ধবী ফোন দিচ্ছে, একদম চুপ। অযাচিত কারণেই এলিজাবেথের বৃক্ষপটে বারুদ জ্বলে উঠল। এলিজাবেথ তেরে কিছু বলতে যাবে, তার আগে মাঝপথে রিচার্ড এক হাতে টাইপ করতে করতে অপর হাত দিয়ে একটা চাবি ছুড়ে দিল। এলিজাবেথ চমকালেও ধরতে সক্ষম হয় চাবিটি। কিছু বলতে যাবে, তার আগেই লারা, স্টিফেন ওরা ভেতরে চলে আসলো। এলিজাবেথ গুটিয়ে নেয় নিজেকে, তাকবির আসার জন্য অপেক্ষা করছে। অপরদিকে ভাঁজ সংকুচিত কপালে দাঁড়িয়ে আছে তাকবির, পাশের চিন্তামগ্ন রেয়ান। হঠাৎ তাকবির কিছু মনে হতেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, চিন্তা করো না প্রেম, অফিস আমি আগে থেকেই খালি করে রেখেছিলাম, আর বাকিটা আব্বা সামলিয়ে নিবে। ভেতরে চলো, তোমার ম্যাম একা আছে। এরিক আজ আর তার ট্রিম নিয়ে বি টেক্সটাইলে রেট দিতে গিয়েছিল। সেই খবর পেয়ে রেয়ান দ্রুত তাকবিরকে ডেকে এনেছিল।
তবে তাকবীর দক্ষ খেলোয়াড়। সে এমন কেউ নয় যে সহজে তার চিহ্ন ফেলে আসে। কিন্তু এক জায়গায় তাকবীর এখনও দ্বিধায়। সবকিছু ফেলে বীর টেক্সটাইলকে কেন তাদের প্রথম টার্গেট বানানো হলো? যতই ভাবুক, বেশিক্ষণ সময় নিল না তাকবীর। পায়ের গতি বাড়িয়ে সরাসরি ভেতরে প্রবেশ করলো। কিন্তু ভেতরে ঢুকেই চোখ গিয়ে পড়ল এলিজাবেথের কাঁধে ঝুলে থাকা রিচার্ডের কোটের উপর। মুহূর্তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এলিজাবেথও তাকবীরের জন্যই অপেক্ষা করছিল। এখনো পর্যন্ত বসেনি চেয়ারে। তাকবীর ধীরে এগিয়ে গেল এলিজাবেথের কাছে, নিচু স্বরে বলল, ওটা খুলে ফেলো এলোকেশি। এলিজাবেথ দ্বিধা ও সংকোচের মাঝে একবার চোখ বুলালো সামনে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাদের মাঝে লারার চোখে একরাশ তিক্ততা। এলিজাবেথ বুঝতে পারছে এই মুহূর্তে কোটটি গা থেকে সরানো মানে নিজের ক্ষতস্থান সকলের সামনে উন্মোচন করা। এমন লজ্জাজনক মুহূর্তে এসে সে পড়তে চায় না। তাকবীরের দিকে চেয়ে এলিজাবেথ জোরপূর্বক মৃদু হাসি দিল এবং বলল, থাকুক না। তাকবীর ভেতরে আঘাত পেলেও আর কিছু বলল না। টেবিলের ভিতর থেকে চেয়ারের অর্ধেক অংশ বের করে এলিজাবেথকে সসম্মানে বসতে দিল। এলিজাবেথ চুপচাপ বসে গেলেও তাকবীর বসল এলিজাবেথের পাশে। লারা আগেই আগ বাড়িয়ে গিয়ে রিচার্ডের পাশে স্থান দখল নিয়েছিল। রিচার্ড ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে স্মোক করছিল। স্টিফেন রিচার্ডের দিকে তাকিয়ে ছোট করে বলল, মিস্টার কায়নাত, প্লিজ। রিচার্ড স্টিফেনের কথাকে পাত্তা না দিয়ে আরেকটি সিগারেট ধরালো। স্টিফেন কিছুটা লজ্জিত হলেও দ্বিতীয়বার কিছু বলল না। বিজনেসম্যান রিচার্ড কায়নাতের তো আরও একটা পরিচয় আছে, আর সেই পরিচয় যে কতটা বর্বর আর ভয়ঙ্কর তা সকলের অবগত। দ্বিতীয়বার আর কিছু বলল না স্টিফেন। যথারীতি মিটিং শুরু হলো। প্রথমেই লারা প্রেজেন্টেশন শুরু করলো। মিলিয়ন মিলিয়ন টাকার ডিল ছিল এটি, এবং সকলের প্রস্তুতিও ছিল সেরা থেকে সেরা। লারার পর তাকবীর তার প্রজেক্টের দেখাতে শুরু করলো। সবার চোখে গাম্ভীর্যের ছোঁয়া। তবে রিচার্ড একদমই ভিন্ন। সেই কখন থেকে এক মনে ফোনে কিছু না কিছু টিপে যাচ্ছে। এদিকে লারা যে তাকে চোখে গিলে খাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। অন্যদিকে এলিজাবেথ শুকনো মুখে মাথা নিচু করে রেখেছে। এসব কিছুই তার মাথায় ঢুকছে না। নিজেকে পুরোপুরি অবসন্ন, অবসাদগ্রস্ত লাগছে। তাকবীরের চোখে মুখে প্রবল ইচ্ছা স্পষ্ট, এই প্রজেক্টটা পাওয়ার। ইতিমধ্যে তাকবীরের কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছে শুধুমাত্র একটা সিদ্ধান্তের কারণে। আজ এই ডিলটি না পেলে তাকবীরকে বড় ধরনের চাপের সম্মুখীন হতে হবে, যে চাপ তার ব্যবসার জন্য অত্যন্ত বিপজ্জনক। টুকি বন্ধু, আবারও সেই রং নাম্বার থেকে মেসেজ। ফোঁস নিঃশ্বাস ছেড়ে রিপ্লাই দিল রিচার্ড। সে যে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে তা যেন কুল হারিয়েছে। আঙুল চালিয়ে লিখল, হোয়াট। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে রিপ্লাই আসলো, কি করো টুকি বেস্টু? বউকে চোখ গিয়ে খাচ্ছি আর তোমার সঙ্গে পরকিয়া করছি। বোম ফাটলো ওপাশে। থেমে থেমে টাইপ করে রিপ্লাই আসলো, মানে ওটাই যেটা বললাম। পরকিয়া মানে? বউ রক্ষে পরনারীর সাথে কথা বলা তো পরকিয়াই, তাই না? এখন পরকিয়া করছি। কিছুদিন পর আমরা আমাদের কাপলের আড়ালেই হোটেলে গিয়ে দেখা করব। ব্যাস, সঙ্গে সঙ্গে অফলাইন হয়ে গেল ওপাশ। ফিরতি কোনো মেসেজ আসলো না। এবার পালাক্রমে প্রেজেন্টেশনের পালা রিচার্ডের। মনিটরে রিচার্ডের প্রজেক্টের প্রেজেন্টেশন দেয়া হলো। মুহূর্তের মধ্যে মনিটর থেকে নীল আলোক রশ্মি গিয়ে পড়ল বিশাল স্ক্রিনে। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে স্ক্রিনের প্রেজেন্টেশনের বদলে বেজে উঠল গান। সবাই স্তম্ভিত, চোখে বিস্মিত। স্টিফেন রিচার্ডের দিকে চেয়ে ভারী গলায় বলল, এসব কি মিস্টার কায়নাত? রিচার্ড হেলান থেকে সোজা হয়ে বসল। ঠোঁট কামড়ে তুষ্টু হেসে বলল, শুভ কাজে বউদের স্মরণ করতে হয়। আমার না হয় প্রেজেন্টেশন আমার বউকে এই গানটা ডেডিকেট করে শুরু করলাম। একসাথে লারা এবং তাকবীরের চোয়াল শক্ত হয়ে উঠল। এলিজাবেথ চোখ বুজে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। মিটিং শুরু হলো যথাক্রমে পূর্ণ মনোযোগে। এই প্রথমবারের মতো হেরে গেল রিচার্ড, এবং তা শুধুমাত্র পূর্ণ মনোযোগের অভাবে। আজকের প্রেজেন্টেশন ছিল অসাধারণ। প্রতিটি প্রেজেন্টেশনে ছিল দুর্দান্ত। কাউকে রেখে কাউকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া ছিল মুশকিল। স্টিফেন মনে মনে তাকবীরের প্রেজেন্টেশনকে বেশি পছন্দ করলেও রিচার্ডের সামনে সেটা প্রকাশ করতে পারছিল না। শেষমেশ সে বাধ্য হয়ে টস করল। টসে জিতে গেল লারা এবং তাকবীর। তবে রিচার্ড সেই খেলা থেকেও ছিল, তার পুরো মনোযোগ ছিল এলিজাবেথের উপর। এক দৃষ্টিতে তাকিয়ে ছিল এলিজাবেথের দিকে। চোখে পলকও ফেলতে ভুলে যায় গ্যাংস্টার বস। ফলস্বরূপ রিচার্ড এত বড় একটি ডিল মিস করল। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ হেরে যাওয়ার পরও রিচার্ডের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যেন কিছুই হয়নি। সে শুধু চুপচাপ নিজের মতো মগ্ন ছিল, চেয়েছিল তার রেডের দিকে। মিটিং শেষে অ্যানাউন্সমেন্ট করা হলো,
সিলেট গ্র্যান্ড সুলতান রিসোর্টে একটি বড় পার্টির মাধ্যমে ডিলটি লারা এবং তাকবীরের হাতে তুলে দেয়া হবে। তাকবীর এলিজাবেথকে রিসিপশনের সামনে বসিয়ে একটু ভেতরে গিয়েছে স্টিফেনের সাথে পার্টির ব্যাপারে কিছু কথা বলতে। মিটিং রুমের অদ্ভুত সব প্রেজেন্টেশন দেখে এবং মনিটরের আলোতে মাথা ধরে গিয়েছে এলিজাবেথের। তর্জনী দিয়ে কপালের পাশ ঘষছিল একটু স্বস্তির জন্য। ঠিক তখনই হঠাৎ করে লারার আগমন ঘটল। হেলে তুলে এসে দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ মাথা তুলে লারাকে এক পলক দেখল, পরক্ষণেই দ্রুত মাথা নিচু করে ফেলল। এলিজাবেথের ভেতরের অনুভূতিতে অদ্ভুত একটা দ্বন্দ্ব, যা অযাচিতভাবে লারাকে পছন্দ করে না, একদমই করে না। হ্যালো মিসেস দেওয়ান। লারার টিটকারিময় স্বরে এলিজাবেথ প্রত্যুত্তর করল না। লারা ঠোঁট কামড়ে হাসলো এবং আবারও বলল, স্বামীর নামে ডাকলাম বলে বুঝি ভালো লাগলো না? পরপুরুষকে খুব ভালো লাগে, তাই না? ক্ষিপ্ত হয়ে মাথা তুলল এলিজাবেথ, গম্ভীর গলায় বলল, মুখ সামলে কথা বলুন। লারা চোখ বড় বড় করে ভ্রুদয় কুঁচকে বলে, আর না বললে? এলিজাবেথ উঠে দাঁড়ালো এবং লারার মুখোমুখি গিয়ে একদম শক্ত গলায় বলল, একদম মুখ ভেঙে দেব আমাকে আর আমার ভালো মানুষকে নিয়ে আরেকটা বাজে কথা বললে। লারা শব্দ করে হেসে উঠল, আরে ভাই, তোমার ভালো মানুষকে নিয়ে আর কি বলবো, সে তো আস্ত বোকাচোখা। আমি আপনাকে থামতে বললাম। আপনার মতো ফালতু মহিলার মুখে ওনার মতো মানুষের নাম মানায় না। তা অবশ্য ঠিক বলেছ, মানায় শুধু তোমার মতো দুমুখদের মুখে। কি বুঝাচ্ছেন আপনি? বুঝাতে যাচ্ছি তুমি একটা চরিত্রহীন নষ্ট মেয়ে। লারার কথা শেষ হবার সাথে সাথে এলিজাবেথ রেগে গিয়ে লারার চুল টেনে ধরল। হোটেলের স্টাফরা সবাই অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। লারা সেও কম না, তেরে এলিজাবেথের চুল টেনে ধরল। মুহূর্তের মধ্যে লেগে গেল গন্ডগোল। এদিকে রিচার্ড ন্যাসোর সাথে কথা বলতে বলতে নিচে নামছিল, কিন্তু সামনের এই অপ্রীতিকর দৃশ্য দেখে দুজনেরই পা থমকে গেল। ন্যাসো এলিজাবেথকে এইভাবে দেখে ওর চোয়াল ফাঁক হয়ে যায়। সবসময় সব ধরনের পরিস্থিতিতে শান্ত এবং স্বাভাবিক থাকা ন্যাসো আজ অপ্রস্তুত। তবে রিচার্ডের অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখছিল এলিজাবেথ ও লারার মধ্যে মারামারি। এলিজাবেথের শক্তি লারার কাছে নস্যি। লারাই এগিয়েছিল। রিচার্ড যখন দেখল এলিজাবেথ আর নিজের প্রতিরক্ষা করতে পারছে না, তখন সে বিরক্তির ফোঁস নিঃশ্বাস ছেড়ে লম্বা কদমে সামনে এগিয়ে গেল। এলিজাবেথের চুল থেকে লারার হাত সরিয়ে দিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দুজনের চুলের অবস্থাই পাগলের মতো হয়ে গিয়েছে এতক্ষণে। রিচার্ড চোখ গরম করে লারার দিকে তাকিয়ে এলিজাবেথের দিকে এগিয়ে গেল, ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এলিজাবেথের শরীর থেকে তেজ তখনও পুরোপুরি যায়নি। রিচার্ডকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দিল। কি হচ্ছে এখানে? তাকবীর দূর থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় শব্দ তুলল, কিন্তু নজর যখন এলিজাবেথের উপর গেল, তাৎক্ষণিকভাবে ছুটে এলো এলিজাবেথের কাছে। আশেপাশে চোখ বোলালে মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে যায় তার কাছে। তাকবীর শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরল। অতঃপর লারার দিকে চোখ রাঙিয়ে হনহন করে চলে গেল এলিজাবেথকে নিয়ে। এখানে থাকলে ঝামেলা আরও বাড়বে, তাকবীর সেটা জানে। ইতিমধ্যেই তাকবীরের লারা সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গিয়েছে। লারা খুবই ডেয়ারিং আর ডেঞ্জারাস একটা মেয়ে। আর রিচার্ড যেখানে, সেখানে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। তাকবীর ওরা চলে যেতেই লারা ঢুলতে ঢুলতে রিচার্ডের কাছে গেল। রিদ বেবি বলে মাথা ঘোরানোর ভান ধরে রিচার্ডের বুকের উপর শরীর ছেড়ে দিল। তবে রিচার্ড তার আগেই সরে যায় আর লারা পড়ল নিচে। ন্যাসো আজ আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে দিল লারার পড়া দেখে। এবার সত্যি সত্যি মাথা ঘুরে যেন লারার। কোমরে খুব ব্যথা লেগেছে, টনটন করছে ব্যথায়। তবে চারপাশে চোখ বোলাতেই সেই ব্যথার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। সকলে তার দিকে চেয়ে ঠোঁট চেপে হাসছে। লারা উঠে দাঁড়ালো, নির্লজ্জের মতো আবারও রিচার্ডের কাছে এগিয়ে গেল। রিচার্ডের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, রিদ, তুমি চাইলে আমি এই ডিলটা তোমাকে দিয়ে দিব বেবি। রিচার্ড বাঁকা হেসে লারার পাশে থুতু ফেলল। দু কদমে এগিয়ে গিয়ে রুষ্ট কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, রিচার্ড কায়নাতের এতটা খারাপ সময় আসেনি যে শালীদের কাছ থেকে সাহায্য নিতে হবে। ওর থেকে দূরে থাকবে অকালে মরতে না চাইলে। আমাদের সোনার বাংলা, ধন্য তুমি, ধন্য তোমার ট্রাফিক সিস্টেম। পথে থাকতে চায় না 1 মিনিট, তবে রেখে দেয় 1200 মিনিট। রোদের তাপে মরে যাব গরমে। থেকে রোদ নাকি প্রেমিকার ছেঁকা, শরীরে লাগলেই করে খা খা। আমার সোনার বাংলা, তোমার গরম আমি নিতে পারি না। একই জায়গায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিচার্ডের গাড়িটা। বিরক্তে রিচার্ডের কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। সামনে থেকে একটা গাড়িও নড়ছে না, না আগাচ্ছে না পিছাচ্ছে। এবার হয়তো অন্তিম সময়। গ্যাংস্টার বসের ফায়ার হওয়া।
আইঠাই করতে করতে হঠাৎ রিচার্ডের চোখ গেল একটা শোরুমে। কাচের গ্লাস গলিয়ে দেখা যাচ্ছে একটা সাদা কালো সংমিশ্রণের গ্রাউন্ড। হঠাৎ করে রিচার্ডের দৃষ্টি স্থির হয়ে গেল জামাটার উপর। ঘাড় ঘুরিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকলো ড্রেসটা। এরই মাঝে দীর্ঘ সময় পর জ্যামের সমাপ্তি ঘটল। গাড়ি ছুটে গেল বাগানবাড়ির উদ্দেশ্যে। রিচার্ডের মনেও কিছুটা শিথিলতা এলো, তবে ভেতরে কোথাও এক চাপা অব্যাহত রয়ে গেল। পৃথিবীর সবচেয়ে আজব প্রাণী হলো গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত, যে সময়ের ব্যাপারে খুবই কড়া, কিন্তু অন্যদের সময়ের প্রতি তার কোনো মূল্য নেই। যেমন এখন রাত ৩টা, এই মধ্যরাতে সবাইকে জরুরি তলবে ডেকে আনলো লিভিং রুমে, এমনকি ইবারতকেও। ইবারত হাই তুলতে তুলতে এসে রিচার্ডের পেছনে দাঁড়ালো, ওর এক হাত ন্যাসোর হাতের বাঁধনে। ইবারত এখন রিচার্ডকে খুব ভয় পায়। আগেও অবশ্য ভয় পেত, কিন্তু ন্যাসোর কাছ থেকে রিচার্ডের নামে ভয়ঙ্কর সব কথা শুনে শুনে এখন রিচার্ডকে জমের মতো ভয় পায়। যদিও রিচার্ডের সামনে তার একদমই পড়া হয় না। রিচার্ডের মুখ থেকে প্রথমবার নিজের নাম শুনে ইবারত আরো চমকে উঠল। ঠান্ডা গলায় ডাক দিল রিচার্ড, ইবারত। ইবারত ভয় ভয়ে উত্তর দিল, জি ভাইয়া। রিচার্ড হালকা ভ্রু তুলে বলল, তোমাদের বিয়ের তো অনেকদিন হলো, হানিমুনে যাবে না? মাঝরাতে রিচার্ডের মুখ থেকে এহেন কথা শুনে লুকাস ধরেই নিল রিচার্ড হয়তো নেশা চেপে গেছে ওর। ইবারত অবাক হয়ে চোখ তুলে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো কপাল কুঁচকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। ইবারত শুষ্ক কণ্ঠে বলল, আসলে। রিচার্ড ইবারতকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, কালকে তোমরা হানিমুনে যাবে, যাও গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, সকালে আমাদের ফ্লাইট। অষ্টাদশীর মন চঞ্চল, ছটফটে, উড়ন্ত। রিচার্ডের মুখে এই কথা শুনে ইবারত যেন আকাশের চাঁদ হাতে পেল। আনন্দে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে রুমের দিকে দৌড় দিল। ন্যাসো অবাক হয়ে রিচার্ডের দিকে চেয়ে বলল, আমরা? রিচার্ডের ঠান্ডা গলা, হ্যাঁ, আমিও হানিমুনে যাচ্ছি। পাশ থেকে লুকাস মুস্কি হেসে বলল, কোথায়, কার বউ নিয়ে? রিচার্ড সঙ্গে সঙ্গে রিমোট ছুঁড়ে মারল লুকাসের গোপন জায়গায়। লুকাস সেখানে চেপে ধরে সোফায় বসে পড়ল। ন্যাসো গম্ভীর ভঙ্গিতে এসে রিচার্ডের পাশে বসল, বলল, সবই তো বুঝলাম, কিন্তু যাচ্ছি কোথায়? সিলেট, গ্র্যান্ড সুলতান রিসোর্টে। ন্যাসোর তীক্ষ্ণ মস্তিষ্ক দ্রুতই পুরো পরিস্থিতির পাজলটা খুব সহজেই জুড়ে ফেলল। রিচার্ডের আচরণ, গন্তব্যের হঠাৎ পরিবর্তন আর গ্র্যান্ড সুলতান রিসোর্টে যাবার পেছনে থাকা রহস্য, উদ্দেশ্য সবই ওর মাথায় স্পষ্ট হয়ে উঠল। লুকাস যদিও এসব বিষয়ে কিছুই জানে না, তাই তার মধ্যে কোনো উদ্বেগও নাই, বরং সে কৌতুক মাখা মুখে রিচার্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডকে উপভোগ করছে আর নিজের স্পর্শকাতর জায়গায় চেপে ধরে চুপচাপ বসে আছে। ন্যাসো গভীরভাবে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, কিন্তু বস, আমরা তো সেখানে ইনভাইটেড না, আর ইনভাইটেশন ছাড়া যাওয়া আপনার ক্লাসের সাথে যায় না বস। রিচার্ড তাচ্ছিল্যে সুরে বলল, মালিকের নিমন্ত্রণ লাগে না ন্যাসো। ন্যাসোর চোখ বড় বড় হয়ে গেল। মালিক? আপনি কি রিসোর্টটা কিনে নিতে চাচ্ছেন শুধুমাত্র সেই পার্টিতে যাওয়ার জন্য? রিচার্ড হালকা হাসি দিয়ে বলল, আই অ্যাম অলরেডি দ্য ওনার অফ গ্র্যান্ড সুলতান। ন্যাসো হতভম্ব, এত বড় একটা রিসোর্ট একদিনে কিভাবে কেনা যায়? রিচার্ড আরাম করে কাউচে গায়ে গিয়ে অধরে লিয়ে হেসে বলল, মানি ক্যান বাই এভরিথিং ন্যাসো। অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। লুকাস এক কোণে মুখ গোমরা করে বসে আছে, আর ন্যাসো তাকিয়ে আছে অবিশ্বাসে। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে উপন্যাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে, সাথেই থাকুন।